বর্তমানে পৃথিবীতে লাখ লাখ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। তাদেরই একজন 4 বছরের ইভি গ্রিন। নতুন একটি হৃৎপিণ্ডের জন্য 1 বছর ধরে অপেক্ষা করছে শিশুটি। প্রশ্ন হলো, স্মার্ট প্রযুক্তি কি পারবে অঙ্গ প্রতিস্থাপনে বিপ্লব আনতে? 3D প্রিন্টের অঙ্গ প্রতিস্থাপন কি স্বাভাবিক বিষয় হয়ে উঠতে যাচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। মানব কোষ দিয়ে বানানো একটি হৃৎপিণ্ড যা 3D প্রিন্টার দিয়ে তৈরি করা হয়েছে। টেল আভিভের বিজ্ঞানীরা 2019 সালের এই যুগান্তকারী আবিষ্কারটি করেন। হৃৎপিণ্ডটির স্পন্দন এখনো শুরু না হলেও এমন একটি আবিষ্কার থেকে এটি পরিষ্কার যে গবেষকরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন। মূল বিষয়টি হলো জীবন্ত কোষ ব্যবহার করে কোনো কিছু ছাপানো, যার আরেক নাম বায়োপ্রিন্টিং। 3D Printing oder additive Fertigung সংযোজনকারী উৎপাদন নামে পরিচিত 3D প্রিন্টিং বেশ কিছু বছর ধরেই বাজারে রয়েছে। এর মূল অর্থ হলো স্তরে স্তরে জটিল বস্তু নির্মাণ করা, এবং কয়েক বছর আগে বিষয়টি বায়োমেডিসিন খাতেও জায়গা করে নেয়। এর ফলে আমরা জটিল গঠনের জীবিত ও জৈবিক পদার্থকে স্তরে স্তরে ছাপাতে পারি। এখন বায়োমেডিসিন খাতে আমরা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি। আশা করা যায় 3D বায়োপ্রিন্টিং এর মাধ্যমে ভবিষ্যতে আমরা জটিল গঠনের অঙ্গ প্রত্যঙ্গ ছাপাতে পারব। তার মানে বিজ্ঞানীরা সত্যি জীবন্ত কোষ ব্যবহার করে অঙ্গ প্রত্যঙ্গ ছাপাতে পারেন। 2022 সালে প্রথম 3D প্রিন্ট করা কান যুক্তরাষ্ট্রের একজন স্বেচ্ছাসেবীর শরীরে স্থাপন করা হয়েছিল, কিন্তু এরপর এমন কিছু আর শোনা যায়নি। এই ক্লিনিক্যাল ট্রায়ালের বর্তমান পরিস্থিতি জানতে আমরা বেশ কয়েকবার সেই কান উৎপাদনকারী প্রতিষ্ঠান 3D বায়োথেরাপিউটিক্সের সাথে যোগাযোগ করি, কিন্তু কোনো উত্তর দেয়নি তারা। তবে এটি পরিষ্কার যে 3D প্রিন্টার ব্যবহার করে কার্যকর অঙ্গ প্রত্যঙ্গ উৎপাদন করার প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরে চলছে। বায়োপ্রিন্টিং এর মাধ্যমে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ উৎপাদনের প্রথম প্রচেষ্টা শুরু হয় 2 দশকেরও আগে। এই উদ্যোক্তার অন্যতম একজন মার্কিন শল্য চিকিৎসক ডক্টর অ্যান্থনি আটালা। 2011 সালে তিনি 3D প্রিন্টিং এর মাধ্যমে একটি কিডনি তৈরি করেন। প্রথমে MRI স্ক্যান ব্যবহার করে অঙ্গটি পরিমাপ করা হয়। এরপর ওই ডেটা ব্যবহার করে একটি 3D মডেল প্রস্তুত করা হয়, 3D প্রিন্টারে পাঠানো হয়। প্রিন্টারটি তখন স্তরে স্তরে মডেলটি উৎপাদন করে। নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা 2021 সালে 3D প্রিন্টার ব্যবহার করে এই যকৃতটি তৈরি করেন। দেখতে আসল যকৃতের মতোই মনে হয়, কিন্তু এটি বানানো হয়েছে কৃত্রিম পদার্থ দিয়ে। এর উদ্দেশ্য হলো ডাক্তারদেরকে যকৃতের ক্যান্সার চেনার প্রশিক্ষণ দেয়া। 2022 সালে 3D সিস্টেমস এবং ইউনাইটেড থেরাপিউটিক্স একটি 3D প্রিন্টেড ফুসফুসের কাঠামো তৈরি করে। কৃত্রিম এই কাঠামোটি গ্যাস বিনিময় নিয়ন্ত্রণে সাহায্য করার কথা। প্রাণীদের ওপর পরীক্ষা করে দেখার পর এর কার্যক্রম আরও বিস্তারিত জানা যাবে। 3D প্রিন্টের অঙ্গের সাথে প্রচলিত অঙ্গ স্থানান্তর হতে এখনো কিছু সময় লাগবে, কিন্তু নতুন এই প্রযুক্তি এরই মাঝে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় কার্যকর ভূমিকা রাখছে। ঠিক কেমন 3D প্রিন্টের এই রোবোটিক হৃৎপিণ্ড? এটি কৃত্রিমভাবে বানানো হৃৎপিণ্ড। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকেরা 3D প্রিন্টার দিয়ে একটি রোবোটিক হৃৎপিণ্ড তৈরি করেছেন। এটি একজন রোগীর হৃৎপিণ্ডের কার্যক্রমকে অনুকরণ করবে। গবেষকেরা প্রথমে রোগীর হৃৎপিণ্ডের তথ্য ব্যবহার করে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করেন। এটি বানানো হয় নরম স্থিতিস্থাপক কৃত্রিম পদার্থ দিয়ে। হৃদস্পন্দনকে অনুকরণ করতে কৃত্রিম হৃৎপিণ্ডটি হাতা দিয়ে পেঁচানো থাকে। প্রক্রিয়াটিকে বাস্তবসম্মত করে তুলতে প্রতিদিন স্পন্দন আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়, আর এভাবে রোবোটিক হৃৎপিণ্ডটি রোগীর হৃদস্পন্দন হুবহু নকল করতে পারে। রোগীর হৃৎপিণ্ড কিভাবে সংকুচিত হয় তা জানতে চান গবেষকেরা। রোবোটিক হৃৎপিণ্ডটি প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়নি, বরং এর উদ্দেশ্য হলো ডাক্তারদের প্রতিটি রোগীর অবস্থা ভালোভাবে বুঝতে সাহায্য করা, আর এভাবে উন্নত চিকিৎসা পদ্ধতি বের করা সম্ভব হবে। হৃদরোগীদের সুস্থ করে তোলার কাজে এই প্রযুক্তি কার্যকর হলেও যেসব রোগী হৃৎপিণ্ড প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি কোনো সমাধান নয়। তা সত্ত্বেও 3D বায়োপ্রিন্টিংকে আরও অনেক কাজে লাগানো যায়, যেমন রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার ফলে যে সকল রোগীর বাইপাস সার্জারির প্রয়োজন তাদের চিকিৎসায় এই প্রযুক্তি কাজে লাগতে পারে।
উত্তর জার্মানির গবেষকেরা বিষয়টি খতিয়ে দেখছেন। কার্ডিয়াক সার্জন ডক্টর রোভেন ব্যান্ডর্ট ও তার সহকর্মীরা নতুন একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। সার্জারির জন্য অনেক দিনের একটি চাওয়া হলো কৃত্রিম রক্তনালী। একজন কার্ডিওভাস্কুলার সার্জন হিসেবে আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনি কোনো রোগীর চিকিৎসা করছেন কিন্তু বাইপাস করার উপযোগী জিনিস আপনার হাতে নেই। হতে পারে তার হৃৎপিণ্ডের বাইপাস বা পায়ের বাইপাস। গবেষকেরা পরীক্ষাগারে জৈব কৃত্রিম রক্তনালীর তৈরির লক্ষ্যে কয়েক দশক ধরে কাজ করছেন। এর ফলে আমরা সেসব রোগীদের বাইপাস করতে পারবো যাদের শরীরে বাইপাস করার প্রয়োজনীয় পদার্থ নেই। গবেষক দলটি কি ভাবছে? একটি প্রিন্টার একই সাথে দুই ধরনের তরল পদার্থের উপর চাপ প্রয়োগের মাধ্যমে প্রায় 30 সেন্টিমিটার লম্বা একটি স্থিতিস্থাপক জৈব পদার্থের টিউব তৈরি করে। এই তরল পদার্থ দুটির একটির নাম বায়ো ইঙ্ক, যা মানুষের রক্তনালী কোষ দ্বারা সমৃদ্ধ। এর মূল হলো অ্যালজিনেট, যা বাদামি শৈবাল থেকে তৈরি করা এক ধরনের পদার্থ। এই এলজিনেটের একটা সমস্যা হলো কোষগুলো এর সাথে খুব ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে না। এ কারণে আমরা এতে পেপটাইড যুক্ত করি। কোষগুলো মূলত এই পেপটাইডের সাথে বন্ধন তৈরি করতে পারে এবং পেপটাইড কোষে সংকেত পাঠাতে সক্ষম এবং বেঁচে থেকে নিজেদের পুনরুৎপাদন করতে পারে। গবেষক দলটি এখন একটি রোবোটিক বাহুর ব্যবহার শুরু করেছে। এই বাহুর সাথে যুক্ত রয়েছে বিশেষভাবে তৈরি করা প্রিন্টহেডের একটি প্রকোষ্ঠে রয়েছে বায়ো ইঙ্ক এবং অন্য প্রকোষ্ঠে ক্যালসিয়াম ক্লোরাইড, যা বাইপাস গ্রাফটকে স্থিতিশীল রাখে। এটি দেখতে সহজ সরল মনে হলেও এর জন্য প্রয়োজন যুগপৎভাবে আলাদা আলাদা অনেকগুলো প্যারামিটারের চমৎকার সমন্বয়। এক্ষেত্রে একটি সংকট হলো বায়ো ইঙ্কের নিউটেনিক বৈশিষ্ট্য নেই। অন্য কথায় সাধারণ তরলের চেয়ে এর বৈশিষ্ট্য আলাদা। চাপ প্রয়োগ করলে তা অনেকটা কঠিন পদার্থের মতো হয়ে যায়। এর মানে হলো প্রিন্ট হেডের সাথে আমাদের এমন কিছু প্রতিরোধী যুক্ত করতে হয় যা বায়ো ইঙ্কের সমপ্রবাহ নিশ্চিত করে। এসব কিছুই খুব সূক্ষ্ম কাজ, তাই গবেষকদের এমন অসংখ্য পরীক্ষামূলক প্রিন্টিংয়ের কথা জেনে অবাক হওয়ার কিছু নেই। তবে এর একটি চ্যালেঞ্জ রয়েছে, তা হলো পুরো কাঠামোর সবখানে একই রকম পুরুত্ব থাকতে হবে। আপনি এই বাইপাসের দিকে তাকালে দেখতে পাবেন এটি একদিকে কতটা পাতলা হয়ে গেছে। অন্য দুই পাশে তাকালে আপনি দেখতে পাবেন যে এদিকগুলোতে বেশ ভালোই পুরু, তাই এটা আসলে টিকে থাকবে না। কাঠামোটি যত প্রতিসম হবে, বৃত্তীয় কাঠামোটি যত মজবুত হবে, এটি শেষ পর্যন্ত ততটাই স্থিতিস্থাপক হবে। কৃত্রিম এই চাপানো বাইপাসগুলো যতটা সম্ভব সমান পুরুত্বের হওয়ার কথা, যাতে করে এগুলো রোগীর শরীরে দশকের পর দশক ধরে কাজ করে যেতে পারে। ছাপানোর পর নতুন এই কাঠামোগুলোকে 37 ডিগ্রি তাপমাত্রায় একটি পুষ্টি দ্রবণে কয়েকদিন রেখে দিতে হবে পুষ্ট হওয়ার জন্য। আমরা সাধারণত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ছাপানোর কাজটি করে থাকি, কিন্তু এই কোষগুলোকে দীর্ঘ সময় রুম টেম্পারেচারে রেখে দিলে তা ক্ষতিকর হতে পারে। তাই আমরা এই পদার্থটি ব্যবহার করে এগুলো ছাপাই এবং তারপর কালচারটি বায়োরিঅ্যাক্টরের ভেতর 37 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিই। এর লক্ষ্য হলো ছাপানোর সময় যতগুলো কোষকে সম্ভব জীবিত রাখা। প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলে পরের ধাপে অণুবীক্ষণ যন্ত্রের নিচে অসংখ্য সবুজ কোষ দৃশ্যমান হয়। ছাপানো এই বাইপাসগুলো প্রাণীদের শরীরে পরীক্ষা করা হচ্ছে। অবশ্য এই পরীক্ষার নৈতিক দিক নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু অন্য বিজ্ঞানীরা বলছেন এমন পরীক্ষার প্রয়োজন রয়েছে। এবং এই বিষয়ে আরও একটি তথ্য হলো, জীবন্ত কোষের সাহায্যে 3D প্রিন্টিং সম্ভব হলে প্রাণীদের ওপর পরীক্ষার প্রয়োজন নাও হতে পারে। যেমন নতুন ওষুধ তৈরির প্রক্রিয়া। ফার্মাসিউটিক্যাল গবেষক দলগুলোর অর্গান অনে চিপ নামে পরিচিত একটি মডেল ব্যবহার করতে পারে। এই প্রযুক্তি মানব অঙ্গ প্রত্যঙ্গের কাজকে অনুকরণ করতে পারে। বায়োচিপকে ধন্যবাদ, তাদের কল্যাণে প্রাণীদের উপর পরীক্ষা করার চলটি শীঘ্রই শেষ হতে পারে। অর্গান অন চিপ নামে পরিচিত এই প্রযুক্তিতে থাকা কোষ কোনো সক্রিয় এজেন্টের সংস্পর্শে আসলে তা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে অনুকরণ করতে পারে। গবেষকেরা এই ধরনের ছোট গবেষণাগার ব্যবহার ক্রমশই বাড়াচ্ছেন। এর সাহায্যে গবেষকেরা মানব শরীরের জন্য কোনো পদার্থ ক্ষতিকর কিনা কিংবা তা ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে কিনা তা বুঝতে পারেন। ব্যবস্থাটি আদতে একটি অণুবীক্ষণ স্লাইড, অন্তত একটি কোষ কালচার এবং মাইক্রো চ্যানেল দিয়ে গঠিত। এখানকার ঝিল্লি কোষ কালচারের বাহক হিসেবে কাজ করে এবং মাইক্রো চ্যানেলগুলোকে এখানে বাতাস, পুষ্টিদ্রব্য এবং সক্রিয় এজেন্ট সরবরাহ করে। এই চিপগুলোতে হৃৎপিণ্ড, যকৃত অথবা কিডনি কোষও জন্মানো যায়, যা বায়ো ইঙ্ক ব্যবহার করে স্লাইডের ওপর তা ছাপানো যায়।
সেন্সরের সাহায্যে বিজ্ঞানীরা চিপের ওপর থাকা কোষের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। অনেক গবেষণাগার এখন একই চিপে একসাথে একাধিক অঙ্গ থেকে নেয়া কালচার ব্যবহার করতে শুরু করেছে। বর্তমানে জটিল ত্রিমাত্রিক কোষ কাঠামোর চিপও পাওয়া যাচ্ছে। এর ফলে আরও নিখুঁত পরীক্ষা সম্ভব হচ্ছে। জীবন্ত কোষ দিয়ে 3D প্রিন্টিংয়ের এই বিষয়টি অবশ্যই অনেক সম্ভাবনাময়। তবে আরও ভালো হতো যদি আমরা কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গ সেখানেই ছাপাতে পারতাম যেখানে তাদের দরকার রয়েছে, অর্থাৎ মানবদেহের ভেতরে। আসার কথা হলো বিজ্ঞানীরা এরই মাঝে সেই লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু করে দিয়েছেন। চলুন এ বিষয়ে একটু জেনে আসি। এটি হলো পরীক্ষামূলক একটি ক্ষুদে 3D বায়োপ্রিন্টার। এই যন্ত্রটি সরাসরি অঙ্গের উপর জৈব পদার্থ ছাপাতে পারে। একদিন হয়তো তা মানবদেহের ভেতরে গিয়ে কাজ করতে সক্ষম হবে। এই প্রযুক্তির আসল উদ্দেশ্য আমরা যেন সরাসরি বেশ কয়েক স্তর জৈব পদার্থ জীবন্ত শরীরের ভেতর সরবরাহ করতে পারি। কারণ বর্তমানে যে বায়োপ্রিন্টিং প্রযুক্তি আছে সেখানে জৈব পদার্থগুলো উৎপাদন করতে হয় শরীরের বাইরে। ওই পদার্থ জায়গা মতো পৌঁছানোর জন্য ওপেন সার্জারি করার দরকার পড়ে, কিন্তু ওপেন সার্জারির ফলে অনেক বেশি সংক্রমণ ও রক্তক্ষয় হয়। তাই আমরা যদি সরাসরি একাধিক পদার্থ দেহের অভ্যন্তরে সরবরাহ করতে পারি তাহলে অনেক সময় সাশ্রয় হবে। বায়ো ইঙ্ক ব্যবহার করে যন্ত্রটি অঙ্গ প্রত্যঙ্গ বা টিস্যুতে জৈব পদার্থ ছাপাতে পারে, যেমন কোনো আঘাতপ্রাপ্ত স্থানে এভাবে চিকিৎসার ব্যবস্থা করা। এটা আসলে আমাদের 3D বায়োপ্রিন্টারের বড় একটি প্রকরণ। এটি মূলত ব্যবহার করা হয় আঘাতপ্রাপ্ত জায়গায় জৈব পদার্থ সরবরাহ করার জন্য অথবা সার্জারির সময় সেরে ওঠা প্রক্রিয়া সহজ করার জন্য। এর মাথায় একটি ক্যামেরা যুক্ত করে দিয়েছি যেন আমরা ঠিক জায়গাটি দেখতে পাই। আর মাথায় একটি চ্যানেল রয়েছে যা জৈব পদার্থ সরবরাহ করে। পেছনে আমরা রেখেছি নিয়ন্ত্রক যা দিয়ে বায়োপ্রিন্টারকে প্রয়োজন মতো বাঁকানো যায়। এটি শুধুমাত্র ছাপানোর কাজই করে না, বরং এর সাহায্যে কাটাছেঁড়া করা বা অপারেশনের পর ক্ষতস্থান পরিষ্কার করার জন্য পানিও ছিটানো সম্ভব। ভবিষ্যতে এই মেডিকেল উপকরণটি ক্যান্সারযুক্ত টিউমার অপসারণ সহ বিভিন্ন রকম সার্জারিতে ব্যবহার করা সম্ভব। একসময় এই যন্ত্রটি সার্জারির জন্য একের ভেতর সব হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমনকি শরীরের ভেতরের অপারেশনের কাজ করাও সম্ভব। তখন এটিকে পরিপাকনালী বা বৃহদান্ত্রে ক্যান্সারযুক্ত টিউমার অপসারণের কাজে লাগানো যেতে পারে। ঠিক এই মুহূর্তে অনেক যুগান্তকারী গবেষণা চলমান আছে, কিন্তু যেসব রোগীরা অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে তাদের জন্য প্রয়োজন আরো বেশি অঙ্গদাতা। আপনি কি অঙ্গদান করবেন, নাকি ভাবছেন 3D প্রিন্টের অঙ্গ প্রত্যঙ্গই আসলে ভবিষ্যৎ? জানান আপনার মতামত। আবার দেখা হবে।